জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে খেলাফত মজলিস। আলোচনায় গুরুত্ব পাবে রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় নির্বাচন। চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নই প্রধান লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে আজ যাচ্ছেন কাতার। ডিজিটাল ডিভাইসে বুথ প্রজন্ম নিঃশেষ হচ্ছে নীরবে, বাড়াচ্ছে অপরাধ প্রবণতা, নষ্ট হচ্ছে হরমোনাল ব্যালেন্স বলছেন চিকিৎসক। সাবেক মন্ত্রী ফরহাদের দাবিদারি ছিল জাতীয় গ্রন্থ কেন্দ্রে, সহযোগী তৎকালীন পরিচালক ঘনিষ্ঠ নারীর চাকরিতে করেন নাম্বার টেম্পারিংও। দেবে গেছে প্লেট, ঝুঁকি নিয়েই পিরোজপুরের নাপিতখালী সেতু পার হচ্ছেন মানুষ। এক যুগ পেরোলেও দরপত্রে আটকে সড়ক বিভাগ। বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধে রাশিয়ার কাছে প্রস্তাব জেলেনস্কির। স্টার সানডে উপলক্ষে চলমান যুদ্ধবিরতির সময় বাড়ানোর আহ্বান। এবং সিলেট টেস্টে প্রথম দিনের ছন্নছাড়া ব্যাটিং ব্যর্থতা, বল হাতে গোছাতে চায় বাংলাদেশ। 124 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাট করছে জিম্বাবুয়ে। ঘুরে দাঁড়াতে মরিয়া তাসকিন নাহিদ রানারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সংবিধান সংশোধনে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি করার প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। দেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন রুটিন কাজ করার জন্য 90 দিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। আর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান বাধ্যতামূলক না রেখে তা উন্মুক্ত রাখার পক্ষেও মত দেয় দলটি। সাইফুল রিপনের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় সংস্কার প্রস্তাবনার উপর দলের অবস্থান ও নতুন প্রস্তাবনাও তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি জীবের নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদ নিয়েও কথা বলেন বিএনপির এ নেতা। যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসেবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। সংসদের সংরক্ষিত আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে একমত হলেও পরবর্তী নির্বাচিত সংসদই সিদ্ধান্ত নেবে বলে দলের অবস্থান জানান তিনি। উচ্চকক্ষের মনোনয়ন পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি কি হবে, কারা আসবে, প্রপোর্শনেট আসবে কি নাই আসবে, তা আমরা বলেছি সেটা আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ নির্মিত হোক, তারপরে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াটা নির্ধারণ হওয়া ভালো। রাষ্ট্রপতির কার্যক্রমের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবনা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড অফ দি স্টেট। যে কোনো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে নমিনাল হেড অফ দি স্টেটের কাছে কি কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার। সংস্কার প্রস্তাবনা নিয়ে আগামী 22 এপ্রিল ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধি দল। এবং সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ খেলাফত মজলিস। জাতীয় সংসদের এলডি হলে বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন।
চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সম্প্রতি তার চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ চীন সহযোগিতা জোরদারে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে আলোচনা থেকে বাস্তব প্রকল্পে রূপান্তরের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দুদেশ। বৈঠকে বাংলাদেশে 1000 শয্যার হাসপাতাল নির্মাণ, চট্টগ্রামে একটি বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনে চলমান সহায়তা, কুনমিং চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু এবং বাংলাদেশি রোগীদের জন্য ভিসা সহজীকরণ নিয়ে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। আলোচনায় রেল ইঞ্জিন খাতে চীনের বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ থেকে চীনে আম ও কাঁঠাল রপ্তানি সহ নানা বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আজ সোমবার কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। দোহায় আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের 4 জন নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। আজাদ মজুমদার জানান, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। আর আবেদন জমা পড়েছে 7টি। এর আগে সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব না আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগের সময়ে বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তিনি। শিউলি রায় রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নাসির উদ্দিন পাটোয়ারি। উপর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিগত 15 বছরে ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে জড়িত সব কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনার দাবি জানান নাসির উদ্দিন। যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের থেকে ওনারা শপথ নিয়েছেন, কিন্তু আমরা বলেছি শুধু শপথের মধ্যেই সমাপ্ত না করে গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এদিকে নির্বাচনের প্রস্তুতিতে ঐকমত্য কমিশনে সুপারিশ আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এই এনসিপির নেতা। স্বাধীন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু হয়েছে, যাতে দলগুলো 5 বছর পর পর যে নবায়নের যে সিস্টেম নতুন করে করতে হয়, ইলেকশন সামনে যে প্রক্রিয়াটা শুরু হবে আগামী ইলেকশনে, যাতে প্রত্যেকটা দল নবায়নের মধ্য দিয়ে সকল শর্ত পূরণ করে যেতে হয় সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংস্কার না করে জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে নানা দিক তুলে ধরেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ সহ কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কমিশন প্রধান বলেন, রাষ্ট্রীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তাতে ভালো ফল আসবে না। মূল
সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এ সময় সংস্কার প্রস্তাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করার কথা জানান তোফায়েল আহমেদ। বলেন, উপজেলাতে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং এডিআর চালু করার সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে। তিনি আরো বলেন, মাত্র 40 দিনে একটি শিডিউলে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে 225 দিন লাগে, খরচ হয় 2000 কোটি টাকার বেশি। একটি শিডিউলে নির্বাচনী খরচ 700 কোটি টাকায় নেমে আসবে বলেও জানান তিনি। তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, সরি 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে। সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধানের নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি কাল। সোমবার এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা এবং ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায়ের বিরুদ্ধে আপিল করেন জামাতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় কিশোর গ্যাং জড়িত। রোববার রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এ ঘটনায় রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল বলেও দাবি করেন উমামা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বিস্তারিত এইচ হিমেলের প্রতিবেদনে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় কিশোর গ্যাং জড়িত বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এ সময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কোনো সুশীল রাজনৈতিক দল এই ঘটনায় জড়িত না। রবিবার রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। উমামা বলেন, পারভেজ হত্যা নিয়ে ছাত্রদল রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে। অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে অপপ্রচার চালাচ্ছে তা নিন্দনীয়। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। প্রথম ফুটেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ ছিল না। দ্বিতীয় ফুটেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং ছাত্রদলের কর্মী উভয় ছিল বলে দাবি করেন উমামা। যারা এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক, তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এর আগে গেল শনিবার বিকেলে রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিয়াঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির 8 জনের বিরুদ্ধে মামলা করে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ভার্চুয়াল জগতে বুঁদ হয়ে আছে বিশ্ব। ডিভাইসের প্রতি এই আসক্তি নিঃশেষ করছে প্রজন্ম থেকে প্রজন্মকে, অস্থির করে তুলছে সমাজ। এ যেন এক ভয়াবহ ডিজিটাল ঘাতক। এই আসক্তি থেকে তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতাও। মাকদুরা মিতি তুলে ধরছেন সেই ভয়াবহতা।
সময়টা ভার্চুয়াল দুনিয়ার। ভার্চুয়াল জগৎ যত না ছোট করেছে বিশ্বকে, তার চেয়ে ঢের হুমকিতে ফেলেছে বিশ্বকে। মানুষ সে ভার্চুয়াল দুনিয়ায় বুঁদ হয়ে আছে 24 ঘন্টা। কোনো বাজবিচার ছাড়া সামান্য ফুরসতেই হুটহাট ঢুকে পড়ে ভার্চুয়াল জগতে। কিন্তু কজন জানেন এই আসক্তি মহামারীর চেয়েও ভয়াবহ? আপনারা কি ভুলে গেছেন ঐশীর কথা? মোবাইল আসক্তির বদৌলতে মাদকাসক্ত হয়ে একাই খুন করেছেন জন্মদাতা পুলিশ অফিসার বাবা ও মাকে। গেল 22 মার্চ চুয়াডাঙ্গায় ছেলের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রিফাত। ডিজিটাল ডিভাইসে বুঁদ থাকা প্রজন্ম নীরবে নিঃশেষ হচ্ছে ধীরে ধীরে। ক্ষয়ে পড়ছে সমাজ, রাষ্ট্র। একটা সিরিজ নিয়ে বসছি, ওইটা দেখতে দেখতে মনে করেন 3টা-4টা বেজে যায়, তখন তো অবশ্যই ঘুমের ব্যাঘাত ঘটে। স্ক্রল করতে করতে অনেক বেশি টাইম স্ক্রল করে ফেলছি, যেটা হচ্ছে আমার নিজের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই তরুণরা রাত থেকে ভোর হলেও ছাড়েন না ডিজিটাল ডিভাইস। ফোনের এই আসক্তি তাদেরকে দিন রাতের পার্থক্য মুছে দিয়েছে, যা ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছে। খাওয়ার টাইমও থাকে না, ওরা সারাদিন ফোনের পরেই থাকে। লেখাপড়া ভুলে যায়, শুধু তারা কি গেমস খেলে। এই ভয়াবহতার মাত্রা আরো দ্বিগুণ করে দেয় দেশ ও দেশের বাইরে ডিজিটাল ডিভাইস সম্পর্কিত গবেষণাগুলো। বেসরকারি গবেষণা সংস্থা আচল ফাউন্ডেশনের রিপোর্ট বলছে, ইন্টারনেট আসক্তিতে দেশের 91% শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছেন। এদের মধ্যে 26.1% মানসিক সমস্যার জন্য পুরোপুরি দায়ী করেন ইন্টারনেটকে। অন্যদিকে 59.8% ইন্টারনেটকে মোটামুটি দায়ী করেন। এই ডিজিটাল ডিভাইস আসক্তি বাড়াচ্ছে অপরাধ প্রবণতা। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কন্টেন্টগুলো দেখে রেপ বা টিজিং এই ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছে। কেউ আবার আমাদের যে বিভিন্ন ধরনের ফাইটিং রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখে চুরি, ডাকাতি, ছিনতাই এর সাথে সম্পৃক্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এই আসক্তির ফলে নষ্ট হয় শরীরের হরমোনাল সাইকেল, যা ক্লান্তি, দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। আমাদের শরীরটাকে তৈরি করা হয়েছে যাতে আমরা দিনের বেলা কাজ করবো এবং রাতের বেলা ঘুমাবো। এই পুরো ব্যাপারটাকে যখন উল্টে ফেলা হয় তখন কিন্তু এটার সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যে হরমোনের যে সাইকেল, এইটার যে রিদম, সেটাও কিন্তু নষ্ট হয়। ভার্চুয়াল জগতের এই অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মানুষকে। এই আসক্তি যতটা না মানব কল্যাণে আসছে, তার চেয়ে ঢের বাড়িয়ে দিচ্ছে অপরাধের ঝুঁকি। হুমকিতে পড়ছে জীবন, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবতা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। মুন্সিগঞ্জ শহরের জুবলি রোডে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনার কাছে জানতে চাইবো, এই যে অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে, এতে কি কি অসুবিধায় পড়তে হচ্ছে নগরবাসীকে, জানাবেন। জি, আসলে মুন্সিগঞ্জ জেলা শহরের 1.5 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু শুধুমাত্র জেলা শহর। এই জেলা শহরের 1.5 কিলোমিটার সড়কে কিন্তু প্রায় প্রতিদিন 5 থেকে 7 হাজার অটো কিন্তু এই সড়কে কিন্তু চলাচল করছে এবং এই সড়কের মুন্সিগঞ্জ শহরের প্রবেশদ্বার সিপাহীপাড়া পেট্রোল পাম্প মুক্তারপুরে কিন্তু প্রতিদিন সবসময় কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয় এই অটোর কারণে। যাত্রীরা যেটি জানিয়েছেন যে এখানে তারা অদক্ষ, তাদের লাইসেন্স এবং তারা গাড়ি ঠিকমতো চালাতে পারেন না কারণেই কিন্তু তারা যানজট সৃষ্টি হয় এবং মাঝে মাঝে কিন্তু এই সড়কে ঘটনা ঘটে এবং এতে করে কিন্তু অনেক যাত্রী আহত হয় বলে আমরা এখানে যাত্রীদের কাছে জানতে পেরেছি। তো আমি এখন একজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে অটোর কারণে কি কি সমস্যা হচ্ছে? মেনলি হয় আপনার যানজট সমস্যাটা হয়, এরা যেখানে তেখানে যারায় আপনার যানজট সমস্যা তৈরি করে। ছোটো শহরে আপনার যাত্রীর থেকে আপনার আমরা দেখি মাঝে মাঝে অটোর পরিমাণ বেশি। এত ছোটো শহরে এত পরিমাণ অটো, আর তাদের কোনো ব্যালেন্স নেই, তারা তো আপনার প্রশিক্ষিত না, তারা আপনার একটা মানুষ চাইলে সে অটো নিয়ে বাইরে হয়ে পড়ে। এই ধরনের সমস্যা আমরা চাই প্রশাসনের এদিকে সুদৃষ্টি থাকুক। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, যাত্রীরা আমাদের জানিয়েছেন যে এখানে তাদের প্রশিক্ষণ না থাকার কারণে কিন্তু এই সড়কে এই যানজটের সৃষ্টি হয় এবং মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনার শিকার হয় বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এখানে আমরা
ট্রাফিকের ওসির সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন তারা কিন্তু মনিটরিং করছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ শহর থেকে সবশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে অটোরিকশার দৌরাত্ম্য বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পিরোজপুর নেসারাবাদ সড়কের নাপিতখালী সেতু অতিক্রম করছে হাজার হাজার যাত্রী। পুরাতন এ সেতুটিতে ভারী যানবাহন চলাচল করায় সেতুর উত্তর প্রান্ত ডেবে যাওয়ায় স্টিল প্লেট দিয়ে গাড়ি, অ্যাম্বুলেন্স সহ যাতায়াত করছে শত শত যানবাহন। ফলে যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ব্রিজটি। ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী জালিশ মাহমুদের তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। পিরোজপুর কাউখালী নেছারাবাদ সড়কের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম নাপিতখালী সেতু। প্রায় এক যুগ ধরে এই সেতুটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ হিসেবে সাইনবোর্ডও সাঁটানো আছে। এই সেতু ব্যবহার করে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে প্রাণনাশের মতো বড় দুর্ঘটনা। ফলে সব সময় আতঙ্কিত হয়ে চলাচল করে যাত্রী ও চালকরা। এখান থেকে পিরোজপুরের সাথে সংযোগ, কাউখালী আপনার কাউখালী হয়ে পিরোজপুরের সাথে যোগাযোগ, আবার এদিক থেকে আপনার সেই বরিশাল পর্যন্ত একই রাস্তা, শুধু একটাই সড়ক। এই সড়ক ব্যবহার করে কিন্তু যাতায়াত করতে হয়। যখন আসে দুই দিকটা তখন একটা বিরাট ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তার বড় বড় ট্রাক, বাস এগুলো চলতেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওই জায়গা দিয়ে ডাববে গেছে এবং এই ফার্ম দিয়ে বাস চলে, ট্রাক চলে, অনেক ঝুঁকিপূর্ণ, আমাদের অনেক রিস্ক হয়ে যায়। এটা আমাদের অটো চালাই, আমাদেরও খুব রিস্ক হয়ে যায়, আমাদের গাড়ি লইয়া আইতে খুব সমস্যা হইতে আছে। ঝুঁকিপূর্ণ থাকায় নিয়মিত সেতুটি পর্যবেক্ষণ করা হয়। নতুন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। ব্রিজটিকে রিপ্লেস করে নতুন পিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। তাতে করে জনদুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। 120 মিটার দীর্ঘ নাপিতখালী সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 5000 যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধে রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুপক্ষই চলতি সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাতে পারে বলে আশাবাদী ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, দুদেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে, যা থেকে যুক্তরাষ্ট্র বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে। অন্যদিকে বেসামরিক অবকাঠামোতে 30 দিনের জন্য মস্কোকে হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক স্থাপনায় হামলা হবে না বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। অভিযানের সময় একাধিক ভুল ও আদেশ লঙ্ঘনের কারণে গেল মাসে গাজায় 15 জন চিকিৎসক হত্যার শিকার হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর তদন্তের পর হত্যার সাফাই হিসেবে এমন বিবৃতি দিয়েছে তারা। তাদের তদন্ত প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে 5 থেকে 15 বছরের জন্য যুদ্ধবিরতির চুক্তি করার প্রস্তাব দিয়েছে হামাস। আরবিদ আফসারের রিপোর্টে বিস্তারিত। গেল মাসে ইসরায়েলি বাহিনীর হাতে গাজায় 15 জন চিকিৎসকের মৃত্যু কাঁপিয়ে তুলে পুরো বিশ্ব। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে শুরু হয় নিন্দার ঝড়। এমন বর্বরতায় শত্রুদের লক্ষ্য করে হামলার সাফাই গান তিনি। তবে প্রায় 1 মাস পর তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF নিজেরাই তদন্ত করে বলছে অভিযানে ভুল বোঝাবুঝি থেকে হত্যাকাণ্ড। সেই সঙ্গে তদন্তে বেশ কিছু ব্যর্থতার কথাও উঠে এসেছে। অসম্পূর্ণ এবং ভুল প্রতিবেদন দেয়ায় ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা নয় বলে সাফাই গাইছে IDF। তবে প্রতিরক্ষা বাহিনীর এসব অজুহাত মানতে নারাজ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, ফিল্ড কমান্ডারের ব্যক্তিগত ব্যর্থতার জন্য
তার উপর দায় চাপিয়ে কোনোরকম ফল দুনিয়ার সামনে দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে, যেখানে বাস্তবতা পুরোটাই আলাদা। এমন পরিস্থিতিতে সংস্থাটি ইসরায়েলি তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি জাতিসংঘ কর্তৃক স্বাধীন ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। এদিকে রোববার ইসরায়েলের সঙ্গে 5 থেকে 15 বছরের জন্য যুদ্ধবিরতির চুক্তি করার প্রস্তাব দিয়েছে হামাস। এমনটি দাবি করেছে গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস তাদের অস্ত্র এক জায়গায় জমা রাখবে, নতুন অস্ত্র তৈরি করবে না, এমনকি সুড়ঙ্গ তৈরি থেকেও বিরত থাকবে তারা। এদিকে রোববার গাজার উত্তরাঞ্চলে দেখা যায় একাধিক ইসরায়েলি ট্যাঙ্কের উপস্থিতি। বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায় তারা। এতে অনেক স্থাপনা থেকে উঠতে থাকে ধোঁয়ার কুণ্ডলী। অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসলামাবাদের রাজপথে নামে হাজার হাজার পাকিস্তানি। হাতে পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে জানান দেয় প্রতিবাদী কণ্ঠের। বয়স্ক, তরুণ, শিশু সব বয়সী মানুষদের দেখা যায় প্রতিবাদী সমাবেশে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।